জানিয়ে দেব রাডার ফাঁকি দিয়ে মার্কিন ঘাঁটিতে বোমা ফেলল ইরানের যুদ্ধ বিমান। এদিকে আমেরিকার ভুল থিওরি, ইরানের কাছে নাজেহাল মার্কিন যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব ইরানকে কেন অবরুদ্ধ করা অসম্ভব জানালো ইরান, যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা ইরানের। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের ঢাল রাশিয়া, ইউক্রেন যুদ্ধ থেকে মধ্যপ্রাচ্য একসাথে মিলে কি করছে রাশিয়া ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। মধ্যপ্রাচ্যে অস্থিরতার মূল কারণ কি? চোখ বন্ধ করে ভাবলে মাথায় একটাই উত্তর আসে, পারমাণবিক অস্ত্র। IAEA এর তথ্য মতে ইরানের হাতে রয়েছে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে খুব সহজেই পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। আর এই সম্ভাবনাই এত যুদ্ধ বিগ্রহের মূল কারণ ইরান যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয় তাহলে মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাবে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেটি কোনোভাবেই মানতে পারছে না পশ্চিমারা। তাই ইরানকে থামাতে নিষেধাজ্ঞা, হুমকি, হামলা, যুদ্ধ কিছুই বাকি রাখেনি। তবুও আখেরে তেমন লাভ হয়নি। ইরান জানিয়ে দিয়েছে খুব শিগগিরই তারা এমন এক অস্ত্র উন্মোচন করতে যাচ্ছে যা দেখলেই শত্রুপক্ষ হার্ট অ্যাটাক করবে। তবে কি ইরানের হাতে চলে এসেছে পারমাণবিক অস্ত্র? ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি দাবি করেছেন খুব শিগগিরই তারা এমন এক অস্ত্র উন্মোচন করতে যাচ্ছে যা দেখলেই শত্রুপক্ষ হার্ট অ্যাটাক করবে। তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জল্পনা কল্পনা। ইরানি আরও বলেন সাম্প্রতিক সংঘাতে শত্রুপক্ষ ভেবেছিল খুব দ্রুত ফল পাবে, কিন্তু বাস্তবতা হয়েছে উল্টো। এখন সেই ধারণাই সামরিক একাডেমিগুলোতে হাসির বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বক্তব্য শুধু আত্মবিশ্বাস নয়, বরং প্রতিপক্ষকে ছোট করে দেখানোর একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে। সবচেয়ে আলোচিত দাবি এসেছে মার্কিন বিমানবাহী রণতরী অ্যাব্রাহাম লিঙ্কনকে ঘিরে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এই রণতরীকে লক্ষ্য করে অন্তত 7টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যার ফলে নির্দিষ্ট সময়ের জন্য সেখান থেকে যুদ্ধ বিমান উড্ডয়ন বন্ধ হয়ে যায়। যদিও এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও এটি উত্তেজনা বাড়ানোর জন্য যথেষ্ট। ইরানের ভাষ্য অনুযায়ী 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে তারা পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে অন্তত 100 দফা পাল্টা আঘাত হেনেছে। প্রশ্ন হচ্ছে এই ধারাবাহিক হামলার পেছনে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? ইরানের কোন ক্ষেপণাস্ত্র দেশটিকে টানা হামলার সক্ষমতা এনে দিয়েছে? সেসবও এখন আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো হরমুজ প্রণালী। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথটি ইরান আংশিকভাবে নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলছে। তাদের দাবি এখন এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল অনেকটাই নির্ভর করছে ইরানি অনুমতির ওপর। যদি তা সত্য হয় তবে এটি শুধু সামরিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্য বড় বার্তা। আমি ভরসা রাখি ইরান স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তাহলে হার্ট অ্যাটাক করানো সেই অস্ত্রটি কি? বিশেষজ্ঞদের মতে এটি সরাসরি পারমাণবিক অস্ত্র নাও হতে পারে, বরং হতে পারে হাইপারসনিক মিসাইল, উন্নত ড্রোন প্রযুক্তি বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যা প্রতিপক্ষকে অপ্রস্তুত অবস্থায় ফেলে দিতে পারে। তবে সন্দেহ একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে 70 বছর ধরে একটি কথা বিশ্বাস করা হয়ে আসছিল, মার্কিন ঘাঁটি মানে অভেদ্য দুর্গ। প্যাট্রিয়ট মিসাইল, স্তরে স্তরে রাডার, আকাশে অদৃশ্য প্রহরী। এই জালের মধ্যে দিয়ে কোনো শত্রু বিমান ঢুকে পড়বে এমন স্বপ্ন দেখেনি পেন্টাগন। কিন্তু স্বপ্ন আর বাস্তব একই জিনিস নয়। ইরান সেই পার্থক্যটা বুঝিয়ে দিল, নিঃশব্দে, নিখুঁতভাবে, রাডারের অন্ধকারে বাজ পাখির মতো ছো মেরে। মার্চের শুরুর কথা। বিশ্বের নজর তখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝাঁকের দিকে। আকাশে আগুন, সমুদ্রে উত্তেজনা, পর্দার আড়ালে তখন অন্য এক নাটক শুরু হয়ে গেছে। ইরানের দক্ষিণ পশ্চিমের খুজেস্তান প্রদেশের একটি ঘাঁটি থেকে একটি বিমান উড়াল দিল। কোনো হইচই নেই, কোনো ঢাকঢোল নেই। একজন পাইলট, একটি বিমান, একটি লক্ষ্য।
বিমানটি উড়ল মাটির কাছ ঘেঁষে, পারস্য উপসাগরের ঢেউয়ের মাথা ছুঁই ছুঁই করে। কয়েক ডজন মিটার উচ্চতা, ভূমির বক্রতার আড়ালে লুকিয়ে রাডারের দৃষ্টিসীমার নিচে থেকে এগিয়ে চলল কুয়েতের দিকে। এই কৌশলের নাম লো অল্টিটিউড পেনিট্রেশন, পৃথিবীর বুক আঁকড়ে ধরে শত্রুর চোখ ফাঁকি দেয়া। রাডার দিগন্তের নিচে যা থাকে তা সে দেখতে পায় না। ইরান ঠিক এই অন্ধ জায়গাটাতে আঘাত করল। আর ঠিক সেই মুহূর্তে উপর থেকে শত শত ক্ষেপণাস্ত্র আর ড্রোন ঝাঁক বেঁধে আসছিল। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা তখন হাজার হাত দিয়ে উপরের আক্রমণ ঠেকাতে ব্যস্ত। সেই বিশৃঙ্খলার সুযোগে ঢেউয়ের মতো নিচু হয়ে কুয়েতের ক্যাম্প বুহরিং ঘাঁটিতে ঢুকে পড়ল সেই একাকী বাজ পাখি। বোমা ফেললো, লক্ষ্যে আঘাত করলো, তারপর নিরাপদে ফিরে এলো ঘরে। গোটা অভিযানে কেউ টের পায়নি। 1953 সালের পরে প্রথম কোনো শত্রু যুদ্ধ বিমান মার্কিন ঘাঁটিতে বোমা ফেলল। 70 বছরের অহংকার এক ঝটকায় ধুলায় মিশে গেল। আর যে বিমান এই অসাধ্য সাধন করলো সেটি কোনো অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের জেট নয়, এটি হেসা কোসার, ইরানের নিজের হাতে করা, নিজের ঘামে তৈরি। পশ্চিমা বিশ্লেষকরা F5 প্ল্যাটফর্মকে সেকেলে বলে উড়িয়ে দিয়েছিল বহুদিন আগে, কিন্তু ইরান সেই তাচ্ছিল্যকে গ্রাহ্য করেনি। 1987 সাল থেকে শুরু হয়েছিল যাত্রা, রিভার্স ইঞ্জিনিয়ারিং, নিজস্ব গবেষণা, 4 দশকের নিরলস পরিশ্রম। আজ কোসারে 88% যন্ত্রাংশ ইরানের নিজের। আধুনিক ডিজিটাল ককপিট, মাল্টিপারপাস রাডার, লেজার, জিপিএস নেভিগেশন, সবটাই তেহরান ইঞ্জিনিয়ারদের মেধার ফসল। অবরোধ যাকে দমাতে চেয়েছিল সে ঘরে বসেই নিজের ডানা গুজিয়ে নিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন ইরানের বিমান বাহিনী পুরোপুরি ধ্বংস। কোসারের এই অভিযান সেই দাবির মুখে সপাটে চপেটে হতে করেছে। 7টি দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের সম্মিলিত হামলায় বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। হ্যাঙ্গার পুড়েছে, কমান্ড হেডকোয়ার্টার ধ্বংস হয়েছে, যোগাযোগ অবকাঠামো ভেঙে পড়েছে। তবে ইট পাথরের ক্ষতির চেয়ে বড় ক্ষতি হয়েছে আত্মবিশ্বাসে। পেন্টাগনের সেই দীর্ঘদিনের দম্ভ, আমাদের ঘাঁটি অভেদ্য, সেই দম্ভ আজ চূর্ণ। ইরান প্রমাণ করেছে শক্তি মানে সবসময় সবচেয়ে বড় বোমা নয়, শক্তি মানে শত্রুর দুর্বলতা চেনা। বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা, আর সেই অস্থিরতার কেন্দ্রে আবারও ইরান। আমেরিকার হুমকি, অবরোধ আর তথাকথিত বিস্ফোরণ তত্ত্ব সবকিছুকে একযোগে উড়িয়ে দিল তেহরান। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিল ইরানের তেলকূপ 3 দিনের মধ্যে বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যাবে, কিন্তু 3 দিন পার হলেও ইরানের কোনো তেলের কূপ বিস্ফোরিত হয়নি। ওয়াশিংটনের ভুল নীতি আর অবরোধের রাজনীতি বিশ্ববাজারে তেলের দামকে ঠেলে দিচ্ছে $140 দিকে। প্রশ্ন উঠছে, কার হাতে আসল শক্তি? অবরোধে কি সত্যিই দমছে ইরান, নাকি উল্টো চাপের মুখে পড়ছে আমেরিকা নিজেই? আমেরিকার পক্ষ থেকে দাবি, ইরানের তেল পাইপলাইন বন্ধ হয়ে গেলে যান্ত্রিক কারণে বিস্ফোরণ ঘটতে পারে। এমনকি কয়েক দিনের মধ্যেই ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কাও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। 3 দিন তো নয়, সময়ের সঙ্গে সেই আশঙ্কা মিথ্যা প্রমাণিত হয়েছে। এখানেই পাল্টা আক্রমণে ইরান। ইরানের জ্বালানি অবকাঠামো শুধু সচলই নয়, বরং চাপের মধ্যেও স্থিতিশীল। আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মতো নীতি নির্ধারকদের আবর্জনামূলক পরামর্শদাতা বলে উল্লেখ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। আমেরিকার ভুল পরামর্শই তেলের বাজারকে অস্থিতিশীল করেছে বলেও মন্তব্য করেন তিনি। ইরান সরাসরি আমেরিকার নীতিগত দুর্বলতাকে আক্রমণ করছে, অর্থাৎ যুদ্ধ শুধু সামরিক নয়, এটি এখন অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক লড়াই। এরই মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। ব্রেন্ট ক্রুড পৌঁছেছে $126, WTI ছাড়িয়েছে $110। বিশ্লেষকরা বলছেন, সংকট দীর্ঘমেয়াদী হলে এই দাম আরো বাড়বে। এই সংকটের পেছনে রয়েছে আরো বড় প্রেক্ষাপট: ইসরায়েল আমেরিকার সামরিক আগ্রাসন, তেহরানের ওপর অবরোধ এবং হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা। ইরান ইতোমধ্যেই দেখিয়েছে চাপের মুখে তারা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। মিসাইল ও ড্রোন হামলা এবং কৌশলগত জলপথ নিয়ন্ত্রণ সবই তাদের সক্ষমতার অংশ। অন্যদিকে যুদ্ধবিরতির পর আলোচনায় অচলাবস্থা। আমেরিকার শর্তকে অযৌক্তিক বলছে তেহরান। ইরানের অবস্থান স্পষ্ট, অবরোধ না তুললে আলোচনা নয়। অবরোধ, হুমকি আর চাপ সবকিছুর মাঝেও ইরান যেন বারবার একটি বার্তাই দিচ্ছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত। যেখানে আমেরিকা ভবিষ্যতের আশঙ্কা দেখাচ্ছে, সেখানে ইরান দেখাচ্ছে বাস্তবতার চিত্র। তেলের বাজার থেকে শুরু করে ভূ রাজনীতি, সবখানেই এখন প্রশ্ন একটাই: ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চললেও থেমে নেই উত্তেজনা। দুই দেশের মধ্যে চলছে হুমকি পাল্টা হুমকি। এমন
উত্তেজনার মাঝেই এবার ইরানকে অবরোধের হুমকি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এমন হুমকির পর পাল্টা জবাব দিয়েছে তেহরান। সেই সঙ্গে জানিয়ে দিয়েছে কেন ইরানকে অবরুদ্ধ করা সম্ভব নয়। আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝেই ইরানকে অর্থনৈতিক ও সামরিকভাবে কোণঠাসা করতে সমুদ্রপথ অবরোধের ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তার এমন আগ্রাসী মন্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার ঢেউ ছড়িয়ে পড়ে। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর এই অবরোধের বার্তাকে পাত্তাই দেয়নি ইরান। হেগসেথের হুমকির পাল্টা জবাবে রীতিমতো রণহুঙ্কার ছেড়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক মাধ্যমে একটি মানচিত্র পোস্ট করে তিনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সামরিক ও ভৌগোলিক জ্ঞান নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। গালিবাফ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইরানকে ব্লক করার চিন্তা করা কেবল অবাস্তবই নয়, বরং হাস্যকর। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। হেগসেথকে সরাসরি বিদ্রূপ করে গালিবাফ আরো বলেন, মনে হচ্ছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর ভূগোলে একটু দুর্বলতা আছে। ইরান কোনো বিচ্ছিন্ন দ্বীপ দেশ নয় যে চাইলেই তাকে চারপাশ থেকে জলপথে ঘিরে ফেলা যাবে। গালিবাফের এই মন্তব্য ওয়াশিংটনে নীতি নির্ধারকদের জন্য এক বড় ধরনের মানসিক ধাক্কা হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা। তিনি আরো মনে করিয়ে দেন যে ইরানের বিশাল উপকূল রেখা এবং আঞ্চলিক প্রভাব সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলে হেগসেথ এমন বালখিল্য মন্তব্য করতেন না। গালিবাফ তার মন্তব্যে অত্যন্ত কৌশলে বিশ্ব জ্বালানি রাজনীতির মূল কেন্দ্রবিন্দুটি সামনে নিয়ে এসেছেন। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালী সহ এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ মূলত তেহরানের হাতেই। বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন হিসেবে পরিচিত এই রুটটি ব্যবহার করে বিশ্বে 1/3 জ্বালানি তেল পরিবাহিত হয়। গালিবাফের প্রচ্ছন্ন বার্তাটি পরিষ্কার, যদি ইরানকে অবরোধের চেষ্টা করা হয় তবে তেহরান এই লাইফলাইন বন্ধ করে দিতে দ্বিধা করবে না, যা বিশ্ব অর্থনীতিতে ধস নামানোর ক্ষমতা রাখে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের আসন্ন কর্মকর্তাদের কট্টর ইরান বিরোধী অবস্থানের বিপরীতে তেহরান আগে ভাগে তাদের কঠোর মনোভাব জানান দিচ্ছে। মোহাম্মদ বাঘের গালিবাফের এই মন্তব্য কেবল হেগসেথকে ব্যক্তিগত আক্রমণ নয়, বরং ওয়াশিংটনকে দেওয়া একটি শক্তিশালী বার্তা, যা যে কোনো আগ্রাসী পদক্ষেপের জবাব দিতে তেহরান সামরিক প্রথম দেখায় মনে হতে পারে যখনই ইরান চাপে পড়ে কোথা থেকে যেন পাশে এসে হাজির হয় রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে হোক, যুদ্ধের মাঠে হোক বা নিষেধাজ্ঞার ঝড়ে। এই সম্পর্ক কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো কারণ? আর কেনই বা বলা হয় ইরানের ঢাল রাশিয়া? আরও চমকপ্রদ বিষয় হলো, এটা কোনো সাধারণ বন্ধুত্ব নয়। এখানে আছে শক্তির হিসাব, আছে প্রতিপক্ষকে ঠেকানোর খেলা, আর আছে এমন এক জোট যা ধীরে ধীরে বিশ্ব শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। এই অবস্থায় প্রশ্ন একটাই, রাশিয়া কি সত্যিই ইরানের ঢাল, নাকি দুজনেই নিজেদের স্বার্থে একে অপরকে ব্যবহার করছে? এদিকে ইউক্রেন যুদ্ধের ধোঁয়া এখনো পুরোপুরি না কমতেই নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। আর এই পুরো সমীকরণের মাঝখানে আবারও একই নাম, রাশিয়া। কেউ বলছে এটা কৌশলগত বন্ধুত্ব, কেউ বলছে বাধ্যতামূলক জোট, কিন্তু প্রশ্ন এর থেকেও বড়, ইরান কি সত্যিই রাশিয়ার ছায়ায় নিরাপদ, নাকি দুজনেই একই আগুনের মধ্যে নিজেদের রক্ষা করার চেষ্টা করছে? বিশ্ব রাজনীতি এখন আর এক লাইনে চলছে না। ইউক্রেন থেকে গাজা, সিরিয়া থেকে পারস্য উপসাগর, সব জায়গায় শক্তির নতুন হিসাব নিকাশ চলছে। আর এই বিশাল খেলায় রাশিয়া ও ইরানের সম্পর্ক যেন এক ধরনের কূটনৈতিক বর্ম, যা কখনো শক্তিশালী আবার কখনো চাপে ফাটল ধরছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে পড়ে যায়। এই পরিস্থিতিতে রাশিয়া আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে গেলে ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়। ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে সহায়তা করে, যা যুদ্ধের গতিপথে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। বিনিময়ে রাশিয়া ইরানের ওপর চাপ কমাতে কূটনৈতিকভাবে চেষ্টা করে পাশে দাঁড়ানোর।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও স্থির নয়। ইরান ইসরায়েল উত্তেজনা সব মিলিয়ে অঞ্চলটা এখন এক বিশাল অস্থিতিশীল চক্রে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো ইরানের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করতে যা কিছু প্রয়োজন তা করবে। সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকের সময় তিনি এই মন্তব্য করেন। এমন তথ্যই জানিয়েছে দ্য মিডল ইস্ট মনিটর। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এদিকে ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন প্রযুক্তি রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে রাশিয়ার উন্নত যুদ্ধ বিমান ও সামরিক প্রযুক্তি ইরানের জন্য কৌশলগত সম্পদ হিসেবে দেখা হচ্ছে। এটা এখন আর শুধু রাজনৈতিক বন্ধুত্ব নয়, বরং এক ধরনের মিউচুয়াল সার্ভাইভাল ডিল। একসাথে টিকে থাকার লড়াই দুই দেশই পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। ফলে তারা একে অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে, বাণিজ্য, জ্বালানি এবং ট্রান্সপোর্ট করিডোরে নতুন পথ তৈরি করছে। সবকিছু মিলিয়ে একটা বিষয় স্পষ্ট, রাশিয়া ইরানের জন্য এক ধরনের কূটনৈতিক ও সামরিক শিল্ড হিসেবে কাজ করছে, কিন্তু এটা কোনো আবেগী বন্ধুত্ব নয়। আর বিশ্ব রাজনীতির এই